টাকার সাথে সম্পর্ক। একটা বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারে না, আবার আরেকটা পেটে নিলে কিভাবে? তোমাদের এত ঢং দেখে বাঁচি না। বড়জা তার আদরের ছেলের মুখে মুরগির রানটা তুলে দিয়েছিল, আর ঠিক এইভাবেই আমাকে কথাগুলো শোনাচ্ছিল। মেজোজা তালে তাল মিলিয়ে বলল, বোঝেন না ভাবি, আমাদের উপর দিয়ে ছেলে মেয়ে মানুষ করার ধান্দা। আবার চোখে পানি টলটল করছিল, কোনো কথা বলতে পারছিলাম না। 5 বছর আগে পালিয়ে বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম। আমার স্বামী সবার ছোট, তার বড় আরও 3 ভাই আছে। আমার স্বামী সামান্য কিছু টাকা দিতে পারে সংসারে। বাজারে একটা ফার্মেসির দোকান আছে, সে দাঁতের ডাক্তার। তেমন চলে না, মাস শেষে 5 থেকে 7 হাজার টাকা আসে। আমি অনার্স পাস করা একটা মেয়ে, ভালো চাকরি পেয়েছিলাম। চেয়েছিলাম স্বামীর পাশে দাঁড়াবো, কিন্তু এই বাড়ির কড়া নিয়ম, ঘরের বউরা বাইরে কাজে যেতে পারবে না। আবার মাস শেষে যখন আমার স্বামী সংসারে টাকা কম দেয়, শ্বশুরমশাই কত কথাই না শোনায়। বেচারা চুপ করে শোনে। আমার জীবনে আমি তার মতো শান্ত মনের মানুষ দেখিনি। কখনো একটা ঝাড়ি মেরে কথা বলেনি আমাকে, গায়ে হাত তোলা তো দূরে থাক। যখন আমি সবার কথা শুনে কান্না করতাম, তখন আমার হাতগুলো ধরে বলতো, আর একটু সহ্য করো মায়া, সব ঠিক হয়ে যাবে। বাকি তার 3 ভাই খুব ভালো জব করে মোটা টাকা বেতন পায়। তাছাড়া আরও বাড়তি ঘুষ তো আছেই। আমার মেয়ের বয়স 3 বছর। এই সময়টাতে বাচ্চাদের একটু ভালো মন্দ খাবার দেওয়া উচিত, কিন্তু বাড়িতে প্রতিদিন মাছ মাংস আমি নিজের হাতে রান্না করি, তবে আমার মেয়ের কপালে জোটে শুধু ঝোল। আজকে সব কাজ শেষ করে যখন গোসলে যাই, হঠাৎ করে মাথাটা ঘুরে পড়ে যাই। তারাই ডাক্তার ডেকে আনে, না হলে বাড়ির সব কাজ করবে কে? ডাক্তার এসে দেখে বলে আমি মা হতে চলেছি। এরপর থেকে এক একজনের এক এক কথা শুনছি। আমার শাশুড়ি মা চুলে তেল নিতে নিতে বললেন, তোমার এই বাচ্চাকে খাওয়াবে কে? এত বিবেক ছাড়া মেয়ে আমি জীবনে দেখি নাই। দেখছো তোমার স্বামীর ইনকাম নাই, তার উপর আবার বাচ্চা। একটা মেয়েকেই তো একটু ভালো মন্দ খাওয়াতে পারো না। আমি এরকম কথাগুলো শুনতে আর পারছিলাম না। দৌড়ে ঘরে চলে গেলাম। সারাদিন কাজ শেষে রাতে আমার স্বামী বাড়ি ফিরতেই আমার শাশুড়ি তাকে ডেকে ঘরে নিয়ে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আমার স্বামী সুমন বেরিয়ে এলো। এসে আমার দিকে তাকিয়ে হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সোজা ঘরে চলে গেল। মিষ্টির প্যাকেটটা দেখে খুব অবাক হলাম, কারণ ও কিছু জানে না। আমি জানতাম না, আজকেই জানলাম। তাহলে কোন কারণে মিষ্টি এনেছে? কাজ শেষ করে হাত মুছতে মুছতে ভয়ে ভয়ে ঘরে গেলাম। গিয়ে দেখি মেয়ের সাথে খেলছে। আমি ঘরে যেতেই আমাকে জড়িয়ে ধরল। তার এমন কাজ দেখে আমি তো অবাক, এবং মেয়ে তাকিয়ে আছে বলে লজ্জাও পাচ্ছি। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না, বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। আরও আমি খুশি, আমাদের 2টা বাচ্চা হবে। মনে মনে বললাম, শাশুড়ি বিচার দিয়েছে ওর কাছে, কিন্তু ওর কথায় আমি অনেক সান্ত্বনা পেলাম। সকালে সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে। আমার বড়জা তার ছেলেকে মাংস বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। এদিকে আমার মেয়ের পাতে এক টুকরা মুরগির গিলা পড়ে আছে। এই বাড়ির সব কাজ, সব রান্নাবান্না আমি করলেও পরিবেশন করার অনুমতি আমার নেই। আমার মেয়ের এইটুকু বুদ্ধি হয়েছে ভালো খাবার কাকে বলে, এইটুকু সে বোঝে। আমার দিকে তাকিয়ে বলল, ও মা, আমাকে একটু মাংস দাও না কেন? আমার বড়জা মুখ কালো করে বলল, যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ সোনা। তোমার বাবার ইনকাম কম, তাই তোমার মাংস খাওয়া পাপ। আমার মেয়ে আর কোনো কথা বলল না। তার বড় কাকি কী বলেছে সে বুঝতে পারেনি, কিন্তু এটা সে ঠিকই বুঝেছে তাকে মাংস দিবে না। আমি খেয়াল করলাম আমার স্বামী খাবার খেতে খেতে সব শুনেও না শোনার ভান করে খেয়ে উঠে গেল। সবার খাওয়া শেষ হলে বাসন ধুতে গিয়ে নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ছে। খুব কাঁদতে ইচ্ছে করছে। কেন এমন হলো? বিকালে মেয়েকে নিয়ে পড়তে বসেছি, হঠাৎ দেখলাম সুমন এসেছে। হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগ, নতুন কিনে এনেছে। আমার হাতে ব্যাগটা দিয়ে বলল, সব জামা কাপড় গোছাও, আমি গোসল করে আসছি। আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে গোছলে চলে গেল। আমার মেয়ে ব্যাগ দেখে খুশিতে হাততালি দিয়ে বলল, বেড়াতে যাব মা? কিছুই বুঝতে পারছি না, হঠাৎ সব গুছাতে কেন বলল। ব্যাগটা একপাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসালাম। সুমন ঘরে এসে রেগে বলল, কি হলো? তোমাকে সব গুছাতে বলেছি না? আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কেন? কোথায় যাব আমরা?
এই বাড়ি থেকে চলে যাব। কেন? এই বাড়ি থেকে গিয়ে কোথায় থাকব? পাগল হয়ে গিয়েছ? সুমন অনেক জোরে বলল, এত কথা কেন বলছো মায়া? আমি যা বলছি সেটা করো। ও কখনো জোরে কথা বলে না। ওর এত জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি এবং সেজোজা বেরিয়ে এলো। শ্বশুর পান চিবাতে চিবাতে বলল, কি হয়েছে? তুই বিকালে বাড়ি কে? আর এমন চিল্লাচ্ছিস কেন? সুমন সেদিকে কোনো কান না দিয়ে আমার সাথে সাথে হাত দিল কাজে। আমার শাশুড়ি এসে বলল, কি আবার নাটক শুরু করলি রে? তোদের ঢং দেখলে শরীর জ্বালা করে। সুমন পিছ ফিরে উত্তর দিল, আর জ্বালা করবে না মাগো। আমরা চলে যাব তোমাদের এখান থেকে। নিজেদের জামা কাপড় বাদে আর কিছুই ব্যাগে নিলাম না। বাড়ির সবাই বের হয়ে আমাদের সদর দরজায় দাঁড়িয়ে আছে। আমার বড় যা বলে উঠল, বাড়ির কাজের ভয়ে এখন চলে যাচ্ছ? এইসব চালাকি কেউ কি বোঝো না নাকি? সুমন হুঙ্কার ছেড়ে বলল, চুপ, অনেক হয়েছে। আমার বউকে আর একটা কথা কেউ বললে তার গায়ে হাত তুলতে আমি পিছপা হব না। এতদিন সব সহ্য করেছি, আর না। সুমনের এমন ব্যবহারে আমি খুব অবাক হলাম। আমার শাশুড়ি মা চেঁচিয়ে বলল, বউ তোরে কালা জাদু করছে, নইলে তুই তো এমন ছিলি না। তোর সাহস বাইরে গেছে, তুই আকবরের বউয়ের লগে এমনি কথা বললি? আকবর আমার বড় ভাসুরের নাম। আকবর শুনলে তোরে আস্ত রাখবো না। সুমন আমার শাশুড়ির কাছে গিয়ে বলল, বড় ভাই তাই তোমার দরদ হচ্ছে নাকি তার স্বামী বেশি টাকা দেয় সংসারে, এজন্যই দরদ হচ্ছে? এ কথাটা বলে সুমন হাঁটা ধরল। তার পিছে পিছে আমি বের হলাম। আমার শাশুড়ি সদর দরজায় ধপাস করে বসে কপালে হাত দিয়ে চেঁচাতে লাগলো আর বলল, এই পিশাচিনি আমার পোলারে খাইলো। আমার এত সাদাসিধা পোলা এই কাম জীবনেও করতে পারবো না। এই অপয়া আমার পোলার মাথাটা খাইছে। আল্লাহ গো, তুমি এর বিচার কইরো। বাড়ির কাজ করতে হইব, তাই আমার পোলাটারে আমার থেকে আলাদা করল। সুমন মেয়েকে কোল থেকে নামাতে নামাতে বলল, মা তুমি আমারে যা বলার বলো, মায়ারে কিছু বলবা না। ওর মতো মেয়ে দেখে এই বাড়িতে বুয়া বানাইয়া খাটাইয়ার গেলা। অন্য কেউ হলে লাথি মেরে চলে যেত। এত বড় বাড়ির মেয়ে হওয়ার সত্ত্বেও তোমাদের সব কাজ করেছে বুয়ার মতো। তারপরও আমি তোমাদের কিছু বলিনি। ও তো পরের মেয়ে, কিন্তু আমার মেয়ে তো তোমাদের রক্ত। ও তো তোমাদের নাতনি। আমার মেয়েটা কি দোষ করেছে? আমার মেয়েটা কি এমন খায়? এক টুকরা মাংস তার কপালে জুটলো না? তুমি তো পারতা এক টুকরা মাংস ওরে দিতে। তোমার উপর তো কেউ কথা বলতে পারে না। আমার শ্বশুর চিল্লাতে চিল্লাতে বলল, সন্তানের প্রতি এত মায়া যে মাকে এত কথা শোনাও তুমি? মনে হচ্ছে তোমাদের চার ভাইরে আমরা পালোয়ান ছিলাম। আমাদের সন্তান নাই, মায়া নাই। আছে তো সন্তানের প্রতি মায়া, তোমাদেরও আছে, কিন্তু যেই সন্তানের টাকা বেশি ওই সন্তানের প্রতি মায়াও বেশি। 7,000 টাকায় আলাদা খেয়ে আমিও দেখব আমার বউ বাচ্চারা মাছ মাংস খেতে পারে নাকি এই টাকার মধ্যে, যা তোমাদের সংসারে হতো না। তারা কথা কাটাকাটি করছে, পাশ থেকে শুনলাম আমার বড় যা এবং মেজো যার কথা। তারা আমার শ্বশুরের কানের কাছে গিয়ে বলছিল, আব্বা বাইর করে দেন, সম্পত্তির কোনো ভাগ দিবেন না, এটাও বলে দেন। তাদের কথা মতোই আমার শ্বশুর সুমনকে বলল, তাহলে তুমি এই কথা শুনে রাখো, আমার ছেলে ওই টাকাওয়ালা তিনটাই। ছোট ছেলে বলতে কেউ নাই। আমার সব সম্পত্তিও তিনজনই ভাগই হবে। এখন আমার বাড়ি থেকে বের হও। সুমন একটু জোরে জোরে হেসে বলল, তোমার এই পাপের আর অনাচারের সম্পত্তির দরকার নেই। আবার আমি খেয়াল করলাম সুমনের চোখে পানি। পানিটা আড়াল করে সবাইকে ভালো থেকে বলে আমার হাতটা ধরে বেরিয়ে আসলো বাড়ি থেকে। গলি দিয়ে হাইটে বড় রাস্তায় উঠেছি। কেউ কোনো কথা বলছি না। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি? আর দোকান তো এই বাজারের দূরে গিয়ে খাবো কি? বেশি কথা বলো না, আমি আছি তো। এই হাত ধরে যখন বেরিয়েছি তখন খাবারের চিন্তা তোমাকে করতে হবে না। একটা রিক্সা দিয়ে অনেকটা দূরে এসে সুমন রিক্সাটা থামতে বলল, রিক্সা থেকে নামো। সুমন ভাড়া মিটিয়ে একটা গলি দিয়ে ঢুকলো। আমি তার পিছে পিছে হাঁটছি। একটা বাড়ি ঢুকে 3 তলায় উঠে সুমন কলিং বেল দিতেই রিফাত ভাইয়া দরজা খুলে। রিফাত ভাইয়াকে দেখে মায়া খুবই অবাক। রিফাত সুমনের বন্ধু ও দেশের বাইরে থাকে। দেশে আসলো কবে? পাশ থেকে একটা মেয়ে মুচকি হেসে সালাম দিয়ে আমার মেয়েকে কোলে নিয়ে নরম কণ্ঠে বলল, ভাইয়া আসেন, ভাবিরে নিয়ে ঘরে আসেন। আমি চুপচাপ তাকিয়ে ঘরে ঢুকলাম। আমার বাবার বাড়ির কথা মনে পড়ল হঠাৎ।
এমন রাজপ্রাসাদে ছিলাম আমি। বাবার একটা মাত্র মেয়ে ছিলাম। আদরের কখনো কমতি ছিল না। কষ্ট কি কখনো বুঝিনি। কোনো জিনিস চাইতে দেরি হতো, সেটা আসতে দেরি হতো না। সুমন আমার বাবার অনেক বিশ্বস্ত কর্মচারী ছিল। বাড়িতে আসা যাওয়া হতো। এর মধ্যে কখন দুজনকে ভালো লাগে বুঝতে পারিনি। পরে আমার বিয়ে ঠিক হলো। বাবাকে সব জানাই, কিন্তু সে রাজি ছিল না। তাই পালিয়ে বিয়ে করে এই বাড়ি উঠি। প্রথমে বড়লোকের মেয়ে, তাই খুব আদর যত্ন করতো আমার শাশুড়ি। পরে যখন বাবা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, তখন থেকে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়। আমার ধ্যান ভাঙে রিফাত ভাই যখন ডাক দিল, ভাবি আমার বউ আয়শা। তার কথা শুনে অবাকও হলাম, খুশিও হলাম। কি বলেন ভাই, বিয়ে করলেন কবে, জানালেন না বোন রে? আমি বিদেশে থাকতে ওরে ভালোবাসতাম, ইমু প্রেম। ভাবি ওর বিয়ের কথা চলছিল, বাড়িতে জানালাম। তারা বলে 2 বছর হয়েছে বিদেশে গেলি, কিছু একটা কর, তারপর বিয়ে। বাড়ির ঘরদুয়ারের কাজ শেষ হোক তারপর। আমার মাথার ঠিক নাই, ভালোবাসা উড়ে যায় আর তারা কয় বাড়ির কাজ শেষ হোক। তাদের কোনো কথা না শুনে দেশে এসে বিয়ে করে বউ নিয়ে বাড়ি উঠি। তাদের অবাক করে দিব তাই। কিন্তু ভাবি কি আর করব, তাদের অবাক করতে গিয়ে নিজেই অবাক হই। দেখি ছোট ভাই কেবল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সে এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে আরও 5 মাস আগে, আমাকে বলে নাই। হ্যাঁ, আমার টাকা দিয়ে অনুষ্ঠান করেছে, আর আমার ভালোবাসার মানুষটারে বিয়ে করার কথা বলেছি, তারা বলে বাড়ি ঘরের কাজ শেষ হলে তারপর বিয়ে করতে। তাদের সাথে জোরে কথা বলতেই তারা অনুতপ্ত না হয়ে আরও চওড়া হয়ে কথা বলে। কপাল ভালো ছিল, এই ফ্ল্যাটটা আয়শারে উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট করে টাকা জমায় কিনছিলাম। রাগ হয়ে বাড়ি ছেড়ে চলে আসি আর এই বাসায় নতুন সংসার গড়ি। এখন এই বাসায় আমি, আপনি, আমার বউ, আমার বন্ধু, ভাতিজি সবাই মিলে একসঙ্গে থাকব। কারণ আমাদের আপনজনরা খুব লোভী, স্বার্থপর। শুধু স্বার্থের জন্যই আমাদেরকে ব্যবহার করে। তারা কোনো সময় আমাদের ভালো থাকা, আমাদের ভালোবাসার কথা ভাবে না। তাদের কাছে আমাদের টাকা অর্থই সব। তাই এখন থেকে আমাদেরকেও স্বার্থপর হতে হবে। নিজেদের স্বার্থ নিজেদেরকেই ভাবতে হবে। সুখে থাকতে হলে সবসময় স্বার্থপরই হতে হয়। সমাপ্ত।